হ্যালো, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, অনলাইন ক্লাসের মাধ্যমে জানাচ্ছি তোমাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আমার ক্লাস শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুটো পত্রের অনলাইন ক্লাস চলছে। তাই আজ আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী অঙ্ক করার আগে যে নোটগুলি সেগুলি আজকে আমরা প্রথম ক্লাসে যেমন কিছু শিখিয়েছি আজকে আবার সেগুলি সম্বন্ধে আলোচনা করব। তার আগে আমার পরিচয় দিয়ে নিই তোমাদেরকে আবার। আমি প্রশান্ত স্যার, আজগড়া হাজি আলতাফ আলী স্কুল অ্যান্ড কলেজ সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান। আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসটি তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, তাহলে আমাদের ক্লাসের সার্থকতা আসবে, তোমাদের ভবিষ্যৎ জীবনও উজ্জ্বল হবে। কারণ তোমাদের এখন বোঝার বয়স হয়েছে, তোমরা বুঝতে চেষ্টা করবে কীভাবে ক্লাসটাকে সুন্দর করে বোঝা যায়, সেভাবে ধৈর্য সহকারে শুনবে এবং বুঝতে চেষ্টা করবে, এবং কোনো সমস্যা হলে সেটা আমাদেরকে জানাবে। আর্থিক অবস্থার বিবরণী আমরা প্রথম পত্রের ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম। আর্থিক অবস্থা তো বোঝে যে বৎসর শেষে প্রতিষ্ঠানের কী অবস্থা দাঁড়ায় তার একটি চিত্র তুলে ধরা। সেখানে একটা রেয়ামিল থাকে, তার সাথে কিছু সমন্বয় থাকে। রেয়ামিলটা কী করা হয়, জাবেদা থেকে খতিয়ান থেকে করে আনা হয়, আর সমন্বয়গুলি আলাদা, যেখানে জাবেদা করা হয় না, সেটা দুইটা কাজ করা হয়। সমন্বয়গুলি সেটা দুইটা হিসাবে অন্তর্ভুক্ত হয়, এটা দুইবার কাজ করা হয়। আমরা গত ক্লাসে সমাপনী মজুদ পণ্য সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পণ্যের ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত সমন্বয়গুলি একটু আলোচনা করব। কারণ হিসাব বিজ্ঞানের মূল কাজ হচ্ছে ক্রয় এবং বিক্রয়, এবং ক্রয় বিক্রয়ের সাথে অনেকগুলি সম্পর্ক সম্পৃক্ত থাকে। ব্যবসার আয় ব্যয় নির্ধারণ করে ক্রয় বিক্রয়ের উপরে। তাই ক্রয়ের সমন্বয়গুলি তোমাদেরকে আগে ভালো করে জানতে হবে। ক্রয়ে কতগুলি সমন্বয় আছে সেগুলি তোমরা ভালো করে বুঝে নিও। প্রথম আসো ক্রয় সংক্রান্ত। এক নম্বরে আসে ক্রয় ফেরত। বা বই ফেরত। সেটা যদি রেয়ামিলে থাকে তাহলে কাজ একবার। ক্রয় ফেরত বা বই ফেরতে সেটার কাজ হলো, যদি রেয়ামিলে থাকে একবার, আর সমন্বয় থাকলে দুইবার। যদি রেয়ামিলে থাকে তাহলে কি করবে, ক্রয় ফেরত, ক্রয় ফেরত দিয়ে দিলাম, ক্রয় করলাম তাতে ফেরত দিলাম, তাহলে ক্রয়ের পরিমাণটা কমে গেল। ক্রয় ফেরত বা বই ফেরত গেল, ক্রয় থেকে বিয়োগ করে দিব আমরা, যেটা ফেরত দিয়ে দিলাম। আর যদি সমন্বয় থাকে তাহলে কি করবে, ক্রয়ের থেকেও বা পাওনাদার থেকেও বা, ক্রয়ের থেকেও বিয়োগ, পাওনাদার থেকেও বিয়োগ। কারণ কি, আমরা ধারে ক্রয় করলে কি করি, আর যখন ফেরত দিই পাওনাদার ফেরত। এই জন্যই জাবেদা অনুযায়ী সেটা কাজ করতে হবে। আবার বলো, যদি ক্রয় ফেরত বলা থাকে বা বই ফেরত বলা থাকে, যদি রেয়ামিলে থাকে, তাহলে আমরা ক্রয়ের থেকে শুধু বাদ দিব, কোথায়, আয় বিবরণী। সেটা বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে আমরা করি ক্রয়। আর যদি সমন্বয় থাকে ক্রয়ের থেকে এবং পাওনাদার থেকে, ক্রয়ের থেকে আয় বিবরণীতে। আর যখন আমরা কী করবো, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবো, তখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবো, তখন আমরা কী করবো, সেটা সমন্বয় থেকে পাওনাদার থেকে বাদ দিয়ে দিই। আসো তারপরে
ক্রয় বার্তা বা কারবারি বার্তা বা ব্যবসায়ী বার্তা। এই কথাটা যদি উল্লেখ থাকে কোথায়, রেয়া মিলে, সাধারণত সেটা রেয়া মিলে থাকে, সেটা সমন্বয় খুব থাকে না। ক্রয় বার্তা, কারবারি বার্তা বা ব্যবসায়ী বার্তা, তখন আমরা কি করবো, সেটা ক্রয় থেকে শুধু শুধু ক্রয় থেকে বাদ দিতে। কি বলি আবার বলো, যদি রেয়া মিলে ক্রয় বার্তা, কারবারি বার্তা, ব্যবসায়ী বার্তা থাকে, তাহলে সেটা কোথা থেকে বাদ দেবো, শুধু ক্রয় থেকে। এখানে আর যদি এই কথা না বলে শুধু বার্তা, প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা থাকে, তাহলে সেটা তুমি ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত হবে না, সেটা তুমি করবো না, সেটা তুমি পরিচালন ব্যয় হিসেবে কাজ করবে, পরিচালন ব্যয় হিসেবে আমরা ধরবো, ব্যয় হিসেবে তখন ধরি আমরা। আসো তৃতীয় পয়েন্ট, পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন করা হলো, সাধারণত সমন্বয় থাকবে, এটা বোঝো, পণ্য উত্তোলন। তাহলে কি করো, পণ্য উঠানো, পণ্য মানে ক্রয়, তোমাকে বুঝতে হবে যে পণ্য মানে ক্রয়, পণ্য উত্তোলন মানে ক্রয় থেকে বিয়োগ, উত্তোলনের সাথে কি করবে, পণ্য উত্তোলন, ক্রয় থেকে বিয়োগ দিব, উত্তোলনের সাথে কি করবো, উত্তোলন থেকে আমরা কি করবো, ক্রয় থেকে বিয়োগ দিয়ে উত্তোলনের সাথে যোগ করে বাদ দিয়ে দেবো, মূলধন থেকে বিয়োগ। আবার বলো, পণ্য উত্তোলন ক্রয় থেকে বিয়োগ আর মূলধন থেকে উত্তোলনের সাথে যোগ করে বাদ দিয়ে দেবো। অর্থাৎ মূলধনের সাথে এটা উত্তোলন হিসেবে আমরা উত্তোলনটা আরও বেড়ে যায়, সেখান থেকে আমরা কি করবো, মূলধন থেকে বাদ দিয়ে দেবো। উত্তোলনটা সাধারণত মালিকের কমে যায়, সেজন্য মূলধন থেকে আমরা বাদ দিব পণ্য উত্তোলন। তাহলে সেটার কাজ কি, ক্রয় থেকে বিয়োগ আর উত্তোলনের সাথে যোগ করে, অথবা মূলধন থেকে বাদ, তোমার তো মূলধন থেকে বিয়োগ করে দেবে। তারপরে আসো 4 নম্বর, বিনামূল্যে পণ্য বিতরণ। সেটার কাজ কি, বিনামূল্যে পণ্য বিতরণ করানো, সেখানে পণ্যের কাজ আসছে, অর্থাৎ প্রতিষ্ঠানের কিছু বিজ্ঞাপনের জন্য আমরা পণ্য বিতরণ করি। আর কি কমে যায় পণ্য বিতরণ করলে, ক্রয় কমে যায়। পণ্য বিতরণ করলে ক্রয়ের থেকে বিয়োগ, বিজ্ঞাপনের সাথে যোগ, সেটা একটা বিজ্ঞাপনের জন্য করা হয়, প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য। মানে বিজ্ঞাপন খরচ বেড়ে যায়, ক্রয় কমে যায়। যেহেতু পণ্য বিতরণ করবো, তো পণ্য মানে ক্রয় থেকে বিয়োগ। বিনামূল্যে পণ্য বিতরণ কী করবো আমরা, ক্রয় থেকে বিয়োগ, বিজ্ঞাপনের সাথে যোগ, ক্রয় থেকে বিয়োগ, বিজ্ঞাপনের সাথে যোগ, সেটা হলো পণ্য বিতরণের কাজ। তারপরে আসো বাকিতে বা ধারে পণ্য ক্রয়। সেটা কি করব, বাকিতে বা ধারে পণ্য ক্রয়, যা লেখা হয়নি, একটু কথা বলা থাকে, এই জায়গাটা তোমরা বুঝবে না, যা হিসাবভুক্ত হয়নি। কি হবে, ক্রয় করেছো হিসাবে এখনো লেখা নেই। যদি আমরা ক্রয় করি, হিসাবভুক্ত না করি, তাহলে কি কাজ করবো, ক্রয়ের সাথে যোগ, পাওনাদারের সাথে যোগ। এখানে ক্রয়ও বাড়বে, পাওনাদারও বাড়বে, ক্রয় বাড়বে, পাওনাদার, ক্রয়ের সাথে যোগ, পাওনাদারের সাথে যোগ, ক্রয়ের সাথে যোগ, পাওনাদারের সাথে যোগ করবো। তাহলে ধারে ক্রয় বা বাকিতে ক্রয় হিসাবভুক্ত না হলে আমরা কি করবো, ক্রয়ের সাথে যোগ, পাওনাদারের সাথে যোগ করবো। খেয়াল রাখবে এগুলি। তারপরে আসো পণ্য ক্রয় করা আছে, যা পরিমাণাধীন, কিন্তু হিসাবভুক্ত হয়নি। এখন এটা কি করব, পণ্য ক্রয় করেছি কিন্তু হিসাবভুক্ত করিনি,
এখানে বুঝতে হবে তোমাকে পণ্য ক্রয় করেছে, হিসাব করো না, ক্রয়ের সাথে যোগ। আর কি করব, আমাদের সেখানে ক্রয়ের সাথে যোগ করব, ক্রয় বেড়ে যাবে আর পাওনাদারও বেড়ে যাবে, ক্রয় বেড়ে যাবে পাওনাদারও বেড়ে যাবে, কিন্তু আমরা হিসাবভুক্ত করিনি, তাহলে হিসাবে করতে হবে, ক্রয়ের সাথে যোগ করতে হবে ক্রয়, আর পাওনাদারও বেড়ে যাবে, বুঝতে হবে যে বাকিতে ক্রয়, পাওনাদারও বেড়ে যাবে, পাওনাদারও বেড়ে যাবে, হিসাবে লেখা হয়নি, এই কথাটা একটু খেয়াল রাখবো। তারপরে আসো বিক্রয় সংক্রান্ত। একটা প্রশ্ন থাকতে পারে, আগুনে বিনিষ্ট পণ্য, আগুনে বিনিষ্ট পণ্য। এখন পণ্য যেহেতু পড়া গেছে, আগুনে বিনিষ্ট হয়েছে, তাহলে কি করবে, আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব। আর এখানে ক্রয় থেকে বাদ হবে, সমাপনীর সাথে কি হবে, আগুনে বিনিষ্ট হয়েছে, এখানে সমাপনীর সাথে আমরা কাজ করবো কি না, ক্রয় থেকে বিয়োগ, ক্রয় থেকে বিয়োগ সমাপনীর সাথে কি করে আমরা যোগ করে বাদ দিয়ে দিব। সমাপনীর সাথে কি করবে, সমাপনী কমে যাবে, সমাপনীও কমে যাবে, ক্রয় থেকে বিয়োগ সমাপনী থেকে বিয়োগ, ক্রয় থেকে বিয়োগ সমাপনী থেকে, যেহেতু আমাদের মজুদ পণ্য কমে গেল। আর বিমা দাবি, যেহেতু বিমা এখানে দেয়নি, ক্ষতিপূরণ আমাদের পুরোটাই ক্ষতি দেখা যাবে, কি দেখা যাবে, পুরোটাই ক্ষতি, পুরোটাই আমাদের এখানে ক্ষতি হয়েছে। তাহলে আমরা কি করব, ক্রয় থেকে বিয়োগ করব, সমাপনীর সাথে কি করবো, বাদ, সমাপনী থেকেও বাদ, ক্রয় থেকেও বাদ, সমাপনী থেকেও বাদ, আর বিমা ক্ষতি হিসাবে দেখাবো, পরিচালন ক্ষতি হিসাবে দেখাবো, পরিচালন ক্ষতি হিসাবে দেখাবো এই এন্ট্রিটা। তারপরে আসো বিক্রয় সংক্রান্ত 2, বিক্রয় ফেরত। এখানে আমরা ক্রয় দেখি বিক্রয় ফেরত বা আন্ত ফেরত, বিক্রয় ফেরত বা আন্ত ফেরত, একটা বিক্রয় ফেরত বা আন্ত ফেরত। বিক্রয় ফেরত বা আন্ত ফেরতটা কি, একই রকম, বিক্রয় থেকে যদি রেয়া মিলে থাকে, বিক্রয় থেকে শুধু বিয়োগ, যদি রেয়া মিলে থাকে শুধু বিক্রয় থেকে বিয়োগ করবে, আর যদি সমন্বয় থাকে তাহলে বিক্রয় থেকে বিয়োগ, দেনাদার থেকে বিয়োগ, বিক্রয় থেকে বিয়োগ, দেনাদার থেকে বিয়োগ। আবার বলো, যদি বিক্রয় ফেরত বা আন্ত ফেরত থাকে, যদি রেয়া মিলে থাকে, বিক্রয় থেকে বিয়োগ, আর কোনো কাজ নেই, আর যদি সমন্বয় থাকে, বিক্রয় থেকে বিয়োগ, দেনাদার থেকে বিয়োগ করতে হবে। তারপরে আসো বিক্রয় বার্তা বা কারবারি বার্তা, ব্যবসায়ী বার্তা। বিক্রয় বার্তা, সেখানে শুধু বিক্রয় থেকে বিয়োগ, বিক্রয় বার্তা শুধু বিক্রয় থেকে বিয়োগ, বিক্রয় বার্তা শুধু বিক্রয় থেকে বিয়োগ, বিক্রয় বার্তা শুধু কি করবে, বিক্রয় থেকে বিয়োগ। তারপরে আসো বিক্রয় মূল্যে পণ্য বিতরণ। পণ্য বিতরণ, বিক্রয় মূল্যে পণ্য বিতরণ, তাহলে সেটা কি করবে, বিক্রয় মূল্যে পণ্য বিতরণ, তাহলে কি করবে, যে বিক্রয় মূল্যে পণ্য বিতরণ করছে, বিক্রয় থেকে বাদ হবে, আর বিকাউন্ট থেকে কি করবে, ওর সাথে যোগ হবে, বিকাউন্ট সাথে যোগ, বিক্রয় মূল্যে পণ্য বিতরণ, বিক্রয় থেকে বিয়োগ, বিকাউন্টের সাথে যোগ, যেহেতু বিতরণ করছি আমরা, বিক্রয় থেকে বিয়োগ, বিকাউন্টের সাথে যোগ, বিক্রয় থেকে বিয়োগ, বিকাউন্টের সাথে যোগ। কবিতাটা হবে বিক্রয় হিসাব আর হিসাব, বিক্রয় হিসাব আর ক্রয় হিসাব, বিক্রয় হিসাব আর বিজ্ঞাপন, বিক্রয় হিসাব বিজ্ঞাপন, বিক্রয় হিসাব আর বিজ্ঞাপন হিসাব। বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয় কি করবে, আমরা জানি বাকিতে পণ্য বিক্রয় করলে বিক্রয় বা কি করবে, বিক্রয়ের সাথে যোগ, দেনাদারের সাথে যোগ, বিক্রয়ের সাথে যোগ, দেনাদারের সাথে যোগ করবে, বিক্রয়ের সাথে যোগ, দেনাদারের সাথে যোগ করবে, যদি বাকিতে বা ধারে পণ্য বিক্রয় করে।
আর বাকি এন্ট্রিগুলি বিক্রয় সংক্রান্ত নয়। একটা এন্ট্রি থাকে ফেরত ভিত্তিতে পণ্য উত্তোলন। ফেরত ভিত্তিতে একটা কথা থাকে যে বিক্রি করা হয়েছে কিন্তু এখনো কি করা হয়েছে, হিসাবভুক্ত করা হয়নি বা যা মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এমন ধরনের একটা এন্ট্রি থাকতে পারে। অঙ্কের সাথে আমরা সেটা দেখাবো। তারপরে আসো ক্রয় বিক্রয় পরে আমরা আসবো বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন সম্বন্ধে। বকেয়া অগ্রিম তোমরা পারবে। এক নম্বর পয়েন্ট, পণ্য বিতরণ 10,000 টাকা। যার অর্ধাংশ বিলম্বিত। কি করবে এখানে বলো, পণ্য বিতরণ করেছে, অর্থাৎ আমরা পণ্য বিতরণ করলে কি করি, ক্রয়ের সাথে পণ্য বিতরণ, ক্রয়ের থেকে বিয়োগ বিজ্ঞাপনের সাথে যোগ, ক্রয়ের থেকে বিয়োগ বিজ্ঞাপনের সাথে যোগ। এখানে পণ্য বিতরণ করেছে পুরো 10,000 টাকা, তাহলে ক্রয়ের থেকে পুরো 10,000 টাকা বাদ দিবে, আর বিজ্ঞাপনের সাথে 10,000 যোগ করে তার অর্ধাংশ বিলম্বিত করতে হবে। অর্ধাংশ বিলম্বিত কীভাবে করব আমরা, যেমন ক্রয় মনে করে 1 লাখ টাকা বিয়োগ পণ্য বিতরণ, আর বিজ্ঞাপন দেখাবো 20,000 টাকা যোগ নতুন বিজ্ঞাপন, নতুন দেখাবো এটা 10,000, 30,000, তার অর্ধাংশ বিলম্বিত। অর্ধাংশ মানে বিভাগের এক অংশ, 15,000 টাকা, বাকি 15,000 টাকা অর্ধাংশ বিলম্বিত। আগের বিজ্ঞাপন অর্ধাংশ বিলম্বিত, পণ্য বিতরণ কত টাকা, অর্ধাংশ বিলম্বিত, মানে পণ্য বিতরণ করছো তো পুরো টাকাটা বিজ্ঞাপনের অর্ধাংশ বিলম্বিত, বিজ্ঞাপনের অর্ধাংশ বিলম্বিত। যার মানে বিজ্ঞাপনের এত টাকা, বিজ্ঞাপনের অর্ধাংশ, এদিকে দেখা যায় বিজ্ঞাপনের অর্ধাংশ অর্ধাংশ বিলম্বিত, না অর্ধেক টাকা বিলম্বিত করতে হবে। এই দেখালে আর বিলম্বিত বিজ্ঞাপনটা আবার কোথায় দেখাবে, আর্থিক বিবরণী সম্পত্তি দিকে, আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তি দিকে। এই বিলম্বিত 15,000 টাকা আবার কোথায় দেখাবো, আর্থিক বিবরণী সম্পত্তি সাইডে বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে দেখাবে, এটা অন্যান্য সম্পদ হিসাবে। আর একটু বলা থাকে যদি অবলোকন, অবলোকন বলে কি বলবে, যেমন আরেকটা কথা থাকে অবলোকন, এটা হলো বিলম্বিত, একটা আছে অবলোকন। অবলোকন, তখন কি করবে, অবলোকন করা হবে। খেয়াল করে একটু, অবলোকন আর বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য কি, অবলোকন আর বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য কি, অবলোকন আর বিজ্ঞাপনের মধ্যে পার্থক্যটা একটু শিখো। আমরা দেখব বিজ্ঞাপন 20,000 টাকা, 20,000 দেওয়া আছে, যোগ নতুন 5,000, 25,000, মোট বিজ্ঞাপনের 3 ভাগের 1 অংশ অবলোকন। আমরা কি করি, বিয়োগ করি কি অবলোকন না বিলম্বিত, আমরা বিয়োগ করব বিলম্বিত, অর্থাৎ বিলম্বিতটা আমাদের সম্পত্তি হিসেবে থাকবে। যদিও অবলোকন বলা আছে, অবলোকন আছে 3 ভাগের 1, বিলম্বিত কত 3 ভাগের 2,
বাকি অংশটা। 3/1 যদি অবলোপন থাকে, 3/2 অংশ বিলম্বিত। 3/2 অংশ তুমি দেখাতে হবে বিলম্বিত, তার বাকি অংশটা। 25,000 টাকা 3/2 অংশ কত আসে? 25-এ 3 দেওয়া আসবে আপনাদের কত? 8 8 × 16 17,000 টাকা। বাকি 8,000 টাকা আমরা দেখাবো, বিলম্বিত দেখাবে তোমরা 3/2 অংশ। এক অংশ যদি অবলোপন হয় 3/2 অংশ দেখাবে, তাকে বিলম্বিত হিসাবে তুমি বিয়োগ করতে হবে, বিলম্বিত হিসাবে। অবলোপনটা আমাদের খরচ হিসাবে দেখাই। তারপরে আসো গুরুত্বপূর্ণ যেগুলি পয়েন্টগুলি তোমাদের জানা সেগুলি। আসো আরেকটা পয়েন্ট, অপচয় সংক্রান্ত সাধারণত পারো, পঞ্জীকৃত অপচয় করে নেবে। অপচয় বাদ দিয়ে আরেকটা আছে, আসো অগ্রিম। যেমন বিমা সালামি অগ্রিম। (31 3 2021 পর্যন্ত পরিস্থিতি। তাহলে আমাদের 20 সালের অঙ্ক যদি হয়, যেমন বিমা আছে, বিমা সালামি মনে করো 15,000 টাকা। এখানে অগ্রিম বেশি দিয়ে দিচ্ছি। অগ্রিম কত? কয় মাসের টাকা অগ্রিম দিয়েছি আমরা? যেহেতু আমরা 20 সালের অঙ্ক 21 সাল পর্যন্ত চলে গেছে, তাহলে 31 3 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে 3 মাস হলো, মাস 3 মাস। তো 3 মাস হলে আমাকে ভাগ করতে হবে 12 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ। এই 3 মাসের টাকা অগ্রিম। এটা এখানে 12,000 টাকা দিলে তোমাদের সবচেয়ে সুবিধা বুঝতে। 3 মাসের অগ্রিম, তার মানে 12 মাসের মধ্যে 3 মাসের অগ্রিম। 12 মাসের মধ্যে 3 মাসের অগ্রিম তোমাকে বুঝতে হবে। 3 মাস অগ্রিম মানে 12 মাসের মধ্যে 3 মাস অগ্রিম হবে। তাহলে কত হবে? এটাকে 12 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ। কিভাবে করবে? ভাগ 12 পূরণ 3, 1000 পূরণ 3, 3,000 টাকা। 9,000 টাকা দেখাবে। অগ্রিমটা আবার সম্পত্তি, অগ্রিমটা আবার কিন্তু দেখাবে সম্পত্তি হিসেবে। অগ্রিম সম্পত্তি, খরচের অগ্রিম চলতি সম্পত্তি, খরচের অগ্রিম চলতি সম্পত্তি হিসাবে দেখাবে। তারপরে আসো বিনিয়োগের সুদ সংক্রান্ত একটা আলোচনা। বিনিয়োগ সুদটা আসো সুদ। মনে করে রেয়া মিলে দেওয়া আছে বিনিয়োগ 10%, 1 লক্ষ টাকা। বিনিয়োগ সুদ দেওয়া আছে 6,000 টাকা, অলরেডি দেওয়া আছে। তাহলে আমি পার্সেন্টও আছে, আবার সুদও দেওয়া আছে। তাহলে কী করবো? এখানে আমাকে 10% বিনিয়োগ নিচ্ছি, আমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছি। আবার সুদ, আমাদের সুদ কিন্তু আয়, বিনিয়োগ সুদ কিন্তু আয় 6,000 টাকা পেয়েছি। তাহলে আমরা কীভাবে সমন্বয় দেখাবো? আগে লিখবো আগে 6,000 টাকা লেখা ভালো, তুমি যেহেতু যোগ বকেয়া আছে 10% কত আসে দেখো, যোগ বকেয়া কত? 1 লাখ টাকার 10% কত টাকা আসে আগে দেখতে হবে। 10,000 টাকা। এখন আমি পাইছি কত? 6,000। বাকি টাকাটা বকেয়া। 10,000-এর মধ্যে 6,000 পেয়েছি, 4,000 টাকা বকেয়া। তোমাকে 10,000 টাকায় সুদ দেখাইতে বছরে যা আসে। কত? বিনিয়োগের সুদ 6,000, বকেয়া রইল আমাদের 4,000। কারণ 10,000 আসে বছরে, 10% হিসাবে বিনিয়োগ করাতে আমি 10,000 টাকা পাই। এর মধ্যে 6,000 টাকা পেয়েছি, আর বাকি আছে 4,000। তাহলে বকেয়া হলো 4,000। টোটাল 10,000 টাকা সুদ হিসাবে তুমি দেখাবে। আয় আবার সম্পত্তিতে দেখাবে, বিনিয়োগ সুদ চলতি সম্পত্তি হিসাবে সুদ দেখাবে। আর কি অপচয় সংক্রান্ত জানো? ইজারা সম্পত্তির অবলোপন সম্বন্ধে জানো।
আর কি সমন্বয় তোমাদেরকে আটকাতে পারে? কোন বিজ্ঞাপন, অপচয়, বকেয়া, অগ্রিম, অবলোপন, ঋণের সুদ, বিনিয়োগের সুদ, এই সমন্বয় সংক্রান্তগুলি সাধারণত পরীক্ষা আমাদের আর্থিক ব্যবস্থা বিবরণীতে আসে। আমরা একটা আর্থিক বিবরণী যখন করব তখন আমাদের মূলধনের সুদও প্রাথমিক যে মূলধনে আমি থাকে পুরো অবসর, আর অতিরিক্ত মূলধন থাকলে সেটার উপর 6 মাস, সাধারণত 6 মাসে আসে অতিরিক্ত মূলধন, আমার 6 মাসের সুদ। তারপরে কি থাকে? ঋণের সুদ। ঋণের সুদ পার্সেন্ট, যদি তারিখ থাকে তারিখ অনুযায়ী কত মাসে ব্যয় করে নেবে ঋণ সুদ। তারপরে আসো অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা বাট্টা সঞ্চিত। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো অনাদায়ী, অনাদায়ী পাওনা বাট্টা সঞ্চিত। অনাদায়ী পাওনা সঞ্চিত। অনাদায়ী পাওনা আছে মনে করো 2000, অনাদায়ী পাওনা সঞ্চিতি মনে করো 5000। সমন্বয় বলা আছে এবং অবশিষ্ট দেনাদারের উপর %10% ঋণ সঞ্চয় ধার্য করে। আর মনে করে দেনাদার 70,000। আসো আমরা দেখাবো অনাদায়ী পাওনা 2000 টাকা যোগ নতুন অনাদায় 1000 টাকা যোগ নতুন সঞ্চিতি কত আছে? দেনাদার থেকে তুমি বাইর করবে। দেনাদার হলো 70,000, তার থেকে 1000 টাকাকে বাদ দাও, বলছি আমাদের কত? 69,000। তার উপর তুমি 10%, 6,900 টাকা। এই 6,900 টাকা আমাদের নতুন হয়, কত হলো? 9,900 টাকা বিয়োগ পুরাতন কুড়ি সঞ্চয়। এখন পুরানটা আমাদের আগে যেটা আমাদের এমনি থাকবে সেটা কিন্তু পুরাতন কুড়ি সঞ্চয়। কত? 5,000 টাকা, 4,900 টাকা তুমি দেবে। এটা হলো গুরুত্বপূর্ণ। আবার বলো অনাদায়ী পাওনা আছে কত? 2000। নতুন অনাদায়ী কুড়ি সঞ্চিত কুড়ি হলো 1000 টাকা যোগ, তারপর সঞ্চিত 1000 দেনাদার থেকে বাদ দিয়ে তারপর তুমি বাকি টাকা। অনেক সময় দেখা ধারে বিক্রয় আছে, দেনাদার সাথে ধারে বিক্রয় থাকলে বিক্রয়টা যোগ করে করবা, তারপর নতুন সঞ্চিত কুড়িটা বাদ দিলে তারপর সঞ্চিত। কিন্তু যদি ধারে বিক্রয় না থাকে, শুধু কুড়িটা বাদ দিয়ে তারপর সঞ্চিত, কারণ কুড়ি বাদ দিয়ে তোমাকে সঞ্চিত তৈরি করতেই হবে। আর যদি কুড়ি সঞ্চিত ডাইরেক্ট পার্সেন্ট থাকে ডাইরেক্ট পার্সেন্ট করবে। যদি মনে করো নতুন কুড়ি নাই, তাহলে 70,000 টাকার উপর 10%, 70,000 টাকার উপরে 10%। অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন সঞ্চিতি বিয়োগ পুরাতন সঞ্চিতি। তোমাকে এটা মনে রাখতে হবে। কুড়ি সঞ্চিতি এটা আয় বিবরণীতে দেখাবো আমরা। আর দেনাদার থেকে সম্পত্তিতে নতুন দুইটা বাদ দিবে, দেনাদার থেকে বাদ দিবে নতুন দুটা, কুড়িন এবং কুড়িন সঞ্চিতি নতুন দুটা। আর পুরানো কোনো কাজ হবে, রেয়ামিলের কাজটা একবারই শেষ। আমরা আগে বলছি রেয়ামিলের কাজ হবে একবার। এভাবে আমরা আর্থিক বিবরণীর সমন্বয়গুলি আমরা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, এই সমন্বয়গুলি আগে যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার জন্য অনেকটা সহজ, অঙ্ক করতে খুব মজা লাগবে। সমন্বয় জানলে অঙ্ক করাগুলো খুব সহজ। যেহেতু আমরা আর্থিক বিবরণীটা একটা বড় অঙ্ক, সেটাকে 3টা পার্ট করা হয়, সেই জন্য তোমাকে আগে সমন্বয়গুলি যদি পারো এবং রেয়ামিলটা যদি জানো কোন কোন এন্ট্রিগুলি আয়, ব্যয়, সম্পত্তি, দায়, তাহলে তুমি অঙ্ক করতে তোমার জন্য সবচেয়ে সহজ হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো। এই কথাগুলি এবং সমন্বয়গুলি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, পড়বে, তারপরে অঙ্ক ক্লাসে আমরা যখন অঙ্ক পড়াবো তখন তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থাকো।